শাসকের মাটি উত্তপ্ত মুর্শিদাবাদ, যেটা আজকে রাজনৈতিকভাবে চর্চিত বিষয়, কিন্তু পিছনের ইতিহাস ফেলে আসা মুহূর্ত যদি আলোচনা করতে চান বা যদি পর্যালোচনা করতে চান, এ মাটি উত্তপ্ত হয়েছিল নবাব সিরাজদৌল্লা যখন বাংলার নবাব ছিলেন, বাংলা বিহার বিশ্বের নবাব ছিলেন, তখন থেকেই মাটি উত্তপ্ত হয়েছে। একদিকে ব্রিটিশ সাম্রাজ্যবাদ, ঔপনিবেশিক যে লড়াই, সেখান থেকেই মুর্শিদাবাদ বরাবরই শিরোনামে থেকেছে। ভাগীরথীর পারে পলাশীতে 1757 সালে 23শে জুন যে যুদ্ধ হয়েছিল, যুদ্ধের কথা সবাই জানেন। কারা বেইমানি করেছিলেন সেটা ইতিহাসে লেখা আছে, মির্জাফরের কথা লেখা আছে। যুদ্ধে পরাজিত হন, রবার্ট ক্লাইভের নেতৃত্বে সেই যুদ্ধ হয়েছে, রক্তাক্ত হয়েছিল। একদিকে নবাব সিরাজদৌল্লার ঘোড়া সওয়ারি, হাতি, তা নিয়ে যুদ্ধ, ধনুক। উল্টো দিকে ব্রিটিশদের সাজ সজ্জা, একদম পরাজিত হতে হয়। এই পরাজিতের তালিকায় কারা কারা ছিলেন, আমি এর সঙ্গে প্রশ্ন হতে পারে যে ভাই, রাজনীতির মাটি উত্তপ্তের সঙ্গে সঙ্গে নবাব সিরাজদৌল্লার কি সম্পর্ক আছে? কারণ মুর্শিদাবাদে যখন আলোচনা করবেন, একটু ব্যাক হিস্ট্রিতে আপনাকে যেতেই হবে, নবাব সিরাজদৌল্লার সম্পর্কে বলতেই হবে। সেই সময় তার যে পদচ্যুত সেনাপ্রধান মির্জাফর, তিনি কি করেছিলেন ইতিহাসে লেখা আছে। এবং হচ্ছে যে ইয়ার লতুফ খান কি করেছিলেন লেখা আছে। জগৎ শেঠ, উর্বিচাঁদ, রায়দুল্লভ, কারা কারা ষড়যন্ত্র করেছিল নবাব সিরাজদৌল্লাকে পদচ্যুত করার জন্য, এবং যুদ্ধক্ষেত্রে নির্লিপ্ত থেকেছিলেন কেন? পলাশীর প্রান্তর কার্যত রক্তাক্ত হয়েছিল, খঞ্জরে খঞ্জরে মানুষের সৈন্যদের মৃতদেহ পড়েছিল, এটা ইতিহাসে লেখা আছে। তাই সামগ্রিকভাবে 1757 সাল থেকে যেটা আপনি 2025-এর কথা আপনি বিশ্লেষণ করেন, এটা স্বভাবতই ভাগীরথীর তীর দিয়ে, ভাগীরথী নদী দিয়ে অনেক স্রোত বয়ে গেছে। আজ হয়তো রক্তস্নাত পরিবেশ নেই, রক্ত নেই, হয়তো পলাশীর প্রান্তরে যুদ্ধের কোনো পরিস্থিতি নেই ঠিক, কিন্তু নবাব সিরাজদৌল্লার যে ভবন সেগুলো আছে এখনো, যা হেরিটেজ বলে ঘোষণা করা হয়েছে। এবার আসি মূল প্রশ্নে। পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ জেলা হচ্ছে মুর্শিদাবাদ। সংখ্যালঘুদের যে একটা বিরাট অংশের প্রভাব রয়েছে, 60%। ভাগীরথীর পারে মাটি এমনি উত্তপ্ত, ভাগীরথীর পারে ক্রমাগত উত্তপ্ত হয়েছে। তার প্রমাণ হচ্ছে যে ধুলিয়ান এবং শামসেরগঞ্জ। প্রত্যেকের মনে আছে দাঙ্গার ক্ষত বিক্ষত হয়েছিল থানা, ডাকবাংলোর মুখে পুলিশ ট্রাফিক চৌকি, মানুষের মৃত্যু হয়েছিল এবং 2জন হিন্দু প্রাণ গেছিল, যা নিয়ে এ রাজ্যের বিরোধী দল তুমুল বিতর্কে তৈরি করেছিলেন। এনআইএ তদন্ত দাবি করেছিলেন, আধা সামরিক বাহিনী ছিল। সেদিন আমিও নয়ন রায় ছিলাম, সমীর দফাদার ছিল, দা কোয়ারি ছিল, ওই যুদ্ধক্ষেত্রে ছিল। যুদ্ধক্ষেত্রেই তো বলা যেতে পারে। সেদিনকে অনেক কথা বলা হয়েছিল, চেষ্টা হয়েছিল, শাসক ডিফেন্ড করেছিলেন, রাজ্যপাল গেছিলেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে সেই অগ্নিদগ্ধ পরিস্থিতি এবং মানুষের যে ঘর বাড়ি, যা ক্রমাগত, যা কিন্তু কোনোভাবে রক্ষা করা যায়। যাই হোক, প্রশ্ন হচ্ছে তখন হুমায়ুন কবির ভরতপুর নিয়ে প্রশ্ন থাকতে পারে যে হুমায়ুন কবিরের সঙ্গে সঙ্গে, ভরতপুরের ঘটনার সঙ্গে সঙ্গে আপনি নবাব সিরাজদৌল্লার কথা বললেন, আপনি মির্জাফরের কথা বললেন, আপনি রবার্ট ক্লাইভের কথা বললেন, আপনি গঙ্গার পাড়ের ভাগীরথীর পাড়ের কথা বললেন। কেন বললেন? আপনি কেন বললেন যে ধুলিয়ান শামসেরগঞ্জ রক্তাক্ত হয়েছিল, চৌকি আক্রমণ হয়েছিল, হিন্দুদের উপর আক্রমণ হয়েছিল, সংখ্যালঘুরা আক্রমণ করেছিলেন, এটাতে তপ্ত হয়েছিল বাংলার রাজনীতি। সেদিন থেকে ক্রমাগত পুঞ্জীভূত মেঘ ভাগীরথীর পাড়ে মুর্শিদাবাদকে ক্রমাগত ক্ষয়িষ্ণু জায়গা নিয়ে যাচ্ছিল। আসলে হুমায়ুন কবির বারবার করে প্রমাণ করতে চাইছেন তিনি এবার টিকিট পাবেন না, নিশ্চিত থাকুন আপনি। হুমায়ুন কবির ভরতপুরের বিধায়ক, আপনি যতই হুঙ্কার দেন না কেন, আপনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো, আপনাকে টিকিট দেবে না। আপনি বারবার করে যে জেহাদ ঘোষণা করছেন, বিদ্রোহ ঘোষণা করছেন অপূর্ব সরকারের বিরুদ্ধে, যিনি বহরমপুরের সাংগঠনিক জেলা সভাপতি, তার বিরুদ্ধে করতেই পারেন। আপনাকে পাল্টা দিয়েছেন আজকে অপূর্ব সরকার, যে আপনি জিতে দেখান। যদিও আপনি বলেছেন যে রাজনীতিতে সবই সম্ভব, অধীর দাস সঙ্গে, মানে আপনার এক সময়ের সাথে গুরু অধীর চৌধুরীর সঙ্গে আপনি সিট শেয়ারিং করবেন। আপনি নির্দল প্রার্থী হয়ে দাঁড়াবেন, আপনি জিতবেন কি জিতবেন না ভরতপুরে ঠিক হবে। আপনি বলেছেন আমি যেখানেই দাঁড়াবো সেখানেই জিতবো, মানে রেজিনগর হতে পারে, রানীনগর হতে পারে, ভরতপুর হতে পারে, একটা বিধায়ক 2 জায়গায় দাঁড়াতেই পারে, এরকম নজির ভারতবর্ষে আছে। কিন্তু কান্দির পৌরসভার চেয়ারম্যান এবং কান্দির বিধায়ককে আপনি চ্যালেঞ্জ করেছেন, চিন্তা তার কপালও আছে। কারণ হচ্ছে দুর্নীতির প্রশ্নে নানানভাবে মুর্শিদাবাদ জেলাকে বারবার করে উত্তপ্ত করেছে বিভিন্ন ক্ষেত্রে।
শুধুমাত্র যে হুমায়ুন কবির বলছেন সেরকম নয়। জাকির হোসেন যিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী ছিলেন, জঙ্গিপুরের বিধায়ক, তিনি পৌরসভা বিরুদ্ধে তোপ দেখেছেন। এটা বাংলার মানুষ দেখেছেন। তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী যে টাকা পাঠান 100 টাকা, তার মধ্যে সেই টাকা সঠিকভাবে ব্যবহার হচ্ছে না। জঙ্গিপুর পৌরসভাতে পোস্টার পড়েছে। তাহলে জাকির হোসেন সাহেব, আপনার কপালও কিন্তু কাটা আছে। আপনি তার মধ্যেও বলেছেন যে, এবং ঘটনা আপনি যে নিমতিতা স্টেশনে বিস্ফোরণে আপনি যেভাবে আক্রান্ত হয়েছিলেন, আজকে আপনার পা এখনো অচল, সেই ব্যাপারে এনআইএ তদন্তের ভূমিকা নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন, রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, তবু আপনি তৃণমূল কংগ্রেসে আছেন, রসে বসে আছেন। আপনি থাকতেই পারেন, রসে বসে থাকবেনই আপনি। আপনি শিল্পপতি মানুষ। কিন্তু এবারে যদি বিশ্লেষণে জায়গাতে আসেন যে সামগ্রিকভাবে কি শুধুমাত্র ভরতপুরের হুমায়ুন কবির কি এবার টার্গেট না, আপনি যদি আসুন যে ফারাক্কা থেকে শুরু করুন, একদম ভাগীরথী কোণ থেকে শুরু করুন, ফারাক্কা, শামসেরগঞ্জ, সুতি, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জের আখরুজ্জামান এবারে টিকিট নাও পেতে পারেন, সম্ভাবনা সে কথাই বলছেন। মানে বিশেষজ্ঞ যে টিম যে কথা বলছে, সে তাতে কিন্তু রঘুনাথগঞ্জের বিধায়ক তিনি, আপনি বিদ্যুৎ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী, আপনার কোনো ভূমিকা মানুষ দেখতে পাচ্ছে না এলাকায়। মানুষের বক্তব্য যে আপনাকে এলাকায় সংগঠিতভাবে মানুষের অধিকারের প্রশ্নে, লড়াইয়ের প্রশ্নে, রুটি রোজগারের প্রশ্নে, জঙ্গল অধিকারের প্রশ্নে, কাজের প্রশ্নে, অধিকারের প্রশ্নে পাওয়া যায় না, এই অভিযোগ ওখানকার মানুষ করছেন। এক সময় যে স্বর্গরাজ্য ছিল গুরু পাচারে, সেটা বন্ধ হয়েছে কি জানি না, রাতের অন্ধকারে গিয়ে হয়েছে আমি বলতে পারবো না, কিন্তু স্বর্গরাজ্য ছিল। তাই দল আপনাকে অন্যভাবে নিচ্ছেন, দল আপনার সম্পর্কে রিপোর্ট নিয়েছেন। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আখরুজ্জামান আপনাকে আমি ব্যক্তিগত চিনি। জাকির হোসেন সাহেব, আপনি 2016 টিকিট পেয়েছেন, 2021 পেয়েছেন, 26 পাবেন কিনা, কারণ আপনি অন্তর্কর জায়গায় আপনি কখনো খলিলুর রহমানকে আক্রমণ করেছেন, এমপি সাহেবকে, আপনি কখনো পৌরসভাকে আক্রমণ করেছেন, আপনি কখনো দলের ভেতরে আক্রমণ করেছেন, বিভিন্ন সময় বিদ্রোহ ঘোষণা করেছেন। আপনি মন্ত্রী ছিলেন, রাষ্ট্রমন্ত্রী ছিলেন সময় দপ্তরে। এখন আপনি মন্ত্রী নন, আপনি সামান্য বিধায়ক, কিন্তু আপনার সিকিউরিটি গার্ড মুখ্যমন্ত্রী করে দিয়েছেন। কিন্তু আপনার বিষয়ে কিন্তু বিশেষজ্ঞ কমিটির যে টিম রিপোর্ট নিয়েছে, আপনার জনপ্রিয়তা ক্রমশ তলানিতে ঠেকছে। কি সত্যি কি ভাগীরথীর মতো ভাটা হয়েছে আপনার? আপনি কি সত্যি যে রাজনীতিতে কম সময় দিচ্ছেন, ব্যবসায় বেশি মন দিচ্ছেন? আপনি তো রাজনীতি, আপনার কাছে তো পার্ট টাইম, ফুল টাইম তো বিজনেসম্যান আপনি। কিন্তু এই পার্ট টাইমের জায়গাতে দল কতটা ভালোভাবে নিচ্ছে, আপনি যদি পাশের আপনার ওই খড়খড়ি ব্রিজ হোক বা যে সমস্ত অঞ্চলগুলো, জঙ্গিপুর আমি খুব পরিচিত, আপনি আমাকে চেনেন ব্যক্তিগত স্থলে, জাকির হোসেন মহোদয় আপনি আমাকে চেনেন, আপনার সঙ্গে আমার সখ্যতা থাকলেও কিন্তু যখন আমি পোস্টমর্টম করতে বসবো তখন আপনার মুখটা আমার মনে পড়বে না। কিন্তু আমার যেটা মনে পড়বে, যেটা আপনি নিমতিতা স্টেশনে বিস্ফোরণের সময় আমি সাংবাদিক নয়ন রায়, আমি দাঁড়িয়ে কিন্তু প্রতিবাদ করেছিলাম, এবং আপনার এই ঘটনার পরিপ্রেক্ষিতে নিন্দা এবং আমার যা রোল আমি সেটা প্লে করেছিলাম। তো যাই হোক, সেটা আপনার নিয়েও আবার ভাবনা চিন্তা আছে, টিকিটটা আপনি পাবেন কি পাবেন এটা নিয়ে কিন্তু দলে বোধ আলোচনা আছে। কারণ দলটা এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন পরিচালনা করছেন, কিন্তু দায়িত্বভারের জায়গায় কর্ণের ভূমিকাতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাধারণ সম্পাদক। আচ্ছা, আমি তৃণমূলে তামাক খেয়েছি এরকম ব্যাপারটা নয়। আচ্ছা, প্রশ্ন হতে পারে জাকির হোসেন সাহেব, আখরুজ্জামান, যে আপনি নয়ন রায় কি করে বুঝলেন? 30 বছর সাংবাদিকতা করছি, চুল তো আমার পাক ধরেছে, তা কিছু তো শাসকের সঙ্গে সম্পর্ক আমার আছে, যোগাযোগ তো আমারও আছে। যখন বামফ্রন্ট ছিল তখনও ছিল, এখনো আছে। প্রকাশ না করাই ভালো, ফলটা আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন আমি ঠিক বলছি না ভুল বলছি। তাই ভাগীরথীর পারে যে কোটি কোটি টাকার যে আর্থিক খেলা, বিভিন্ন ক্ষেত্রে ইনলিগাল অ্যাক্টিভিটিস, এবং হচ্ছে আনপ্যারালাল ইকোনমি চলে। যেমন আমি আপনাদের এক্সাম্পল দিয়ে বলছি যে ভাগীরথীর মাটি লুট হচ্ছে, ভাগীরথীর পলি মাটি এতটা উন্নত যা ইট ভাটাগুলোতে চলে যায়, পাকুড়ে চলে যাচ্ছে, প্রতিবেশী রাজ্যে চলে যাচ্ছে। এখানে সেখানে পুলিশের নেক্সাস এবং শাসক দলের বিধায়কদের ইনভলভমেন্ট হচ্ছে, এবং কোটি কোটি টাকার দুর্নীতি আছে যে ভাগীরথীর মাটি চুরির পরিপ্রেক্ষিতে। পদ্মার চর আছে, সেখানেও মাটি চুরি হচ্ছে। পুলিশ কি করছে, ভূমিকাটা কি? আসলে মুর্শিদাবাদ মানেই হচ্ছে যে বিরাট অর্থনৈতিক খেলা। ওখানকার যারা পুলিশ সুপার থাকেন, যারা ডিএম থাকেন, যদিও এখন জেলা ভাগ হয়েছে, জঙ্গিপুর আলাদা সাংগঠনিকভাবে ভাগ হয়েছে, পুলিশ সুপার থাকলে তিনি হোম মিনিস্টার, আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হচ্ছে চিফ মিনিস্টার। আর তার ভাগে, তার অন্তরালে এই যে সমস্ত খেলাগুলো চলছে, কোথাও গরু পাচার বন্ধ আছে আপাতত, ইলিগাল অ্যাক্টিভিটিস আপাতত বন্ধ, কিছুটা হলেও কম। ভাগীরথী মাটি চুরি, সেখানে ইনভলভমেন্ট আছে শাসক দলে। এই সামগ্রিক যে রিপোর্ট বা তথ্যগুলো একদম ক্যামাক স্টেটে রয়েছে, বিশেষজ্ঞ টিম সেগুলো পৌঁছে দিয়েছে। আমার তথ্য যদি ভুল হয় আপনি আমাকে কমেন্টস করুন বা আমাকে ডিপার্টমেন্ট নোটিশ জানান। চলে যান মানহানি মামলা আমার বিরুদ্ধে কোর্টে, কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলছি যে এটা হচ্ছে।
ভাগীরথীর পারে মাটি চুরি হচ্ছে, যেখানে শাসক দলের ইনভলভমেন্ট রয়েছে, পুলিশের মদত রয়েছে। পুলিশ সুপার কি করছেন যোগীপুর যে যে পুলিশ জেলা পুলিশ সুপার কি করছেন, মুর্শিদাবাদের পুলিশ সুপার কি করছেন, তার কাছে কি খবর আছে? আমার কাছে কি খবর থাকতো, তার কাছে খবর নেই কেন? এবার আসুন, গ্রামের যে গরিব মানুষ, আমরা দেখেছি পশ্চিমবঙ্গে বামফ্রন্ট জমানায় এই 34 বছরে যে ঘন্টা বাজিয়েছিল না, সেটি মুর্শিদাবাদের সংখ্যালঘু মানুষকে নিয়েই ভোট বৈতরণী পার করেছিল। আসলে মুর্শিদাবাদের মানুষ আসলে মানুষ হচ্ছে খুব নীরব থাকে, এই কারণে কিন্তু তেজ আছে। কারণ নবাব সিরাজদৌল্লার রক্ত প্রবাহিত না হলেও আসলে নবাব সিরাজদৌল্লার কিছু তো বিষয় যা মানুষকে স্পর্শ অনুভূতিতে এনে দেয়, তাই মেজাজটা নবাবিয়ানা থাকতে পারে। খেতে পারে না ঠিক, হয়তো খাদ্য সংকটের সমস্যা রয়েছে, কিন্তু নবাবিয়ানা আছে, মেজাজ আছে। এই মেজাজটা থাকবেই, জানেন তো। যেখানে বাংলা বিহার উড়িষ্যার নবাব, যিনি পলাশির যুদ্ধে পরাজিত হয়েছেন ঠিকই, কিন্তু নবাবিয়ানা থাকবেই, আর সেই ঠাঁটবাট থাকবেই। কিন্তু রাজনীতি যে ঠাঁটবাট, রাজনৈতিক যে প্রভাব প্রতিপত্তি, হুমায়ুন কবির যে কথা বলছেন যে বিপুল সম্পত্তি, মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন মুখ্যমন্ত্রী, তিনি কি খবর রাখছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি খবর রাখছেন যে বিপুল সম্পত্তি এলো কোথা থেকে, আগে কি ছিল, এখন কি হয়েছে, বৈভবতা বেড়েছে কি করে? তাই যে তালিকা লম্বা হতে পারে। হ্যাঁ, যেটা বলছিলাম যে এই বামপন্থীরাও ভোট দিয়েছে আপনাদের, আর এই 27% মুসলিম ভোট, আমি যদি 60% ধরি মুর্শিদাবাদ জেলাতে, এই সমস্ত ভোটে বৈতরণী পার করেছে বামফ্রন্ট করেছেন, তৃণমূল কংগ্রেসও করেছেন। এখন এসআইআর প্রশ্নে আদৌ বিজেপির পক্ষে মুর্শিদাবাদে 2টো সিট আছে, আদৌ কোনো রিফ্লেকশন পলিটিক্স হবে কিনা সেটা সময় বলবে। কিন্তু বামপন্থীরা কিছুটা ভোট কাটতে পারে, জিতবে কিনা বলতে পারবো না। ওরা শূন্য ক্ষয়িষ্ণু, কংগ্রেস সেখানে নেই, চেষ্টা চলছে। ভরতপুরের এমএলএ বলছেন যে আমি অজিতদার সঙ্গে থাকবো। থাকুন না, আপনাকে কে আটকেছে? আপনাকে কেউ আটকায়নি। তাহলে সাগরদিঘি বাইরান বিশ্বাস কি করেছিলেন মানুষ দেখে নিয়েছে। মির্জাফরের জায়গা না, মানে নবাব সিরাজদৌল্লাকে পতনের জন্য মির্জাফর খুব গুরুত্বপূর্ণ ছিল, ঠিক তেমনি সাগরদিঘিতে বাম কংগ্রেসের দ্বারা নির্বাচিত হয়েছিলেন বাইরান বিশ্বাস, আপনাকে মির্জাফর বলছিল। আপনি পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে উত্তরীয় পড়েছেন, তৃণমূল কংগ্রেসের কাছে। আপনার ডেমোক্রেটিক চয়েস, যেতেই পারেন আপনি। কিন্তু গণতান্ত্রিক ভাবে যে আন্দোলনের ক্ষেত্রে যে মানুষগুলো আপনাকে স্লোগান দিয়েছিল, যারা ধুলো উড়িয়েছিল, যারা মিছিল করেছিল, মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, অধিকারের প্রশ্নে, লড়াইয়ের প্রশ্নে, আপনি তাদের কথা রাখতে পারেননি। আপনার প্রজেক্ট নিয়ে খুব ব্যস্ত ছিলেন। আপনি যে প্রজেক্টটা ফেলেছেন, সেই প্রজেক্ট যদি কোনো কারণে সরকার আটকে দেয়, তাহলে আপনার কি হবে? তাই আপনি নিজের স্বার্থে ইউজ করেছেন, এটা মানুষ ওখানকার প্রশ্ন তুলছে। তাই এবার 2026-এ বাইরান বিশ্বাস সাগরদিঘি আপনাকে হিসাব দিতে হবে। হিসাব আপনাকে ওই অঞ্চলের মানুষ বুঝিয়ে দেবে। নবাব সিরাজদৌল্লা জেলার মানুষ, বিশেষ করে আপনার বিধানসভাতে সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র আছে, বিরাট দুর্নীতি আছে। সেই দুর্নীতির কথা বলবো নাকি? বলেই দিয়ে, সাগরদিঘি থার্মাল পাওয়ারে যে সমস্ত ছাইগুলো আছে, অ্যাশ, ওগুলো ফ্লাইং অ্যাশ বলা হয়, যা কোটি কোটি টাকা লুট চালাচ্ছে ট্রেড ইউনিয়ন নেতৃত্ব যারা আপনারা আছেন। আমার তথ্য যদি ভুল হয়, যা বলবে মেনে নেবো সাগরদিঘির মোড়ে। কিন্তু সাগরদিঘিতে ফ্লাই অ্যাশের বিরাট দুর্নীতি, যেগুলো পন্ড আছে পুকুরে, লুট হয়ে যাচ্ছে। বাইরান বিশ্বাস, আপনি বিধায়ক কি করছেন? আপনি কি পুলিশ সুপারকে জানিয়েছেন? দেখুন, আমি সংগঠিত গোটা জেলার চিত্র জানি। 30 বছর সাংবাদিকতা করছি, মানে পশ্চিমবঙ্গের কিছু না কিছু তথ্য আমার কাছে আছেই আছে। তাই সাগরদিঘির যে তাপবিদ্যুৎ কেন্দ্রের যে ছায়ের অ্যাশ, ওটাতে কি হয় জানেন তো? ইট তৈরি হয়, ইট। লুট হয়ে যাচ্ছে, লুট। ভাগের টাকা পাচ্ছে কারা? ট্রেড ইউনিয়ন কি করছে ওখানকার শাসক দল? এই প্রশ্ন আসছে। এর অ্যাকাউন্টেবিলিটি আপনার ঘাড়ে বর্তাবে। আর আপনাকে তো মানুষ মির্জাফর বলছে। আপনি জিতেছেন বাম কংগ্রেসের ভোটে, চলে গেছেন তৃণমূলে। 26-এ ঠিক হবে, কি হবে আপনার ভাববো কি হবে, 26-এ ঠিক হবে। আচ্ছা, আমি কয়েকটা নাম বলতে পারি। খড়গান, আশিস মান্ডির, আপনি এবার টিকিট দাও পেতে পারেন। আপনি টিকিট দাও পেতে পারেন, আপনি যতই হম্বি করুন না কেন। আপনার সঙ্গে আমার মোকাবিলা হয়েছিল 24-এর লোকসভা নির্বাচনের সময়। আপনাকে প্রশ্ন করেছিলাম, আপনি উত্তেজিত হয়ে গেছিলেন। সেদিনই বুঝেছিলাম আপনার হবে না। আপনি দুবারের বিধায়ক, এবারে আপনি খড়গাবে নতুন মুখের সম্ভাবনা আছে। ওনার প্রিয় নারায়ণবাবু, তাকে চিনি। আশিসবাবু, আপনাকে বলছি, আপনি এবার টিকিট দাও পেতে পারেন। বিশেষজ্ঞ যে টিম, এর তালিকা, তাতে আপনি বাদের তালিকা আছে। আর যদি ভাগ্য যদি খুলে যায় অন্য প্রশ্ন, নাহলে প্রাক্তন হয়ে ঘরে বসে থাকবেন আর মেঠো রাজনীতি করবেন, সময় কাটাবেন কিভাবে। বড়োয়া, বিখ্যাত জীবন কৃষ্ণ সাহা, একদম মানে প্লেয়িং বয়। হ্যাঁ, এসএসসি কাণ্ডে ধরা পড়লো, পুকুরে ফেলে দিল মোবাইল, সিবিআই সেই পুকুরে জল ছেঁচে
মোবাইল তুললো, দুখানা মোবাইল। আমরা খেলাম মশার কামড়, আমি আর সমিত দফাদার। পুলিশ সেখানে দাঁড়িয়ে বিরাট কালাকাল। আপনি জামিন পেয়ে গেলেন, খুব কান্নাকাটি করলেন, আবার ধরা পড়লেন আপনি। এবার যে ধরা পড়লেন, আমার ঝাঁপ মারলেন ওপর থেকে, ছাদ থেকে। আপনি যদি নিরপরাধ হয়ে থাকেন, আপনি ঝাঁপ মারলেন কেন? তাই আপনার জন্য দল কলঙ্কিত হয়েছে। টাকা তো নিয়েছেন আপনি, অভিযোগ তো আছে বিভিন্ন স্তরে। আপনার বাবাই তো অভিযোগ করেছে যে জীবন কৃষ্ণ সাহা, আপনি যতই জীবন্ত থাকার চেষ্টা করুন না কেন, আপনি এই মুহূর্তে কিন্তু দলের সুনজরে নেই, আপনি টিকিট পাবেন না। আপনি লিখে নিন আমার কথাটা, আপনি মিলিয়ে নেবেন আমার আমি যা বলছি সেটা মিলছে কিনা। এই বড় হাতে নতুন ছাত্র মুখ আসতে পারে। আপনার পাশে কেউ নেই, কারণ দল আপনাকে অ্যাকাউন্টেবিলিটি নেয়। পার্থ চ্যাটার্জির মতো নেতার अकाउंटेबिलिटी সরকার নেয়নি, दल নেয়নি। আপনি তো दूर गगन की छाव में मूवी देखा आपने शायद होगा, वो दूर गगन की छाव में बात है। গান্ধীর অপূর্ব সরকারের সঙ্গে ভারতপুরে লড়াই চলছে। গান্ধী ডেভিড, ওর নাম ডাকনাথ ডেভিড, আমি চিনি ওকে, কংগ্রেসে এমএলএ ছিল, অধীর চৌধুরীর রাইট হ্যান্ড ছিল একসময়, পরে পাশা পাল্টান। রাজনীতি মানে পলিটিক্স ইজ দ্য পসিবল ইন্ডাস্ট্রি। এই উপত্যকায় যে যেভাবে ব্যবহার করবেন সেভাবেই ফুল ফোটাবে। যেখানে যেদিকে শাসন ক্ষমতা ভার যেদিকে বেশি থাকবে সেদিকে যাবে। তাই আপনার টিকিটটা নিয়ে একটু দোলাচল আছে, সেটা আপনার অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করতে পারবেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন সেটা বলতে পারবেন। লাস্ট উনি কিন্তু শেষ সইটা মমতা বন্দ্যোপাধ্যায়। ভরতপুর মাইনাস, ভরতপুর গেল। মানে হুমায়ুন বাবু আপনি যতই চিৎকার করুন, আপনাকে শুধু সময়ের জন্য কাটছে না, কেটে উড়িয়ে দেবে। আপনি জিতবেন কিনা পরের প্রশ্ন, সেটা তো ওখানে হয়তো রিপ্লেস হতে পারে, সিদ্দিকুল্লাহ চৌধুরীকে নিয়ে আসতে পারে মন্তেশ্বর থেকে, বর্ধমান থেকে, সেরকম হাওয়া উঠছে। সংখ্যালঘু মানুষ, জমিত উলেমা হিন্দের তিনি নেতা। কি হবে রেজিনগর, বেলডাঙ্গা? বেলডাঙ্গাতে দাঙ্গা হয়েছে তো, বেলডাঙ্গা তো সবাই তো সংবাদ দেখিয়েছে, আমরা দেখাইনি। সেখানে পুলিশের ভূমিকা নিয়ে তো হয়েছে, এখানে মূর্তিকে ভাঙা নিয়ে হয়েছে তো, উত্তপ্ত হয়েছে তো। বেলডাঙ্গার ভারত সংঘের মহারাজের, কার্তিক মহারাজের বিরুদ্ধে তো শিলতানে অভিযোগ আছে, করিয়েছেন তো, করেছেন তো। আবার যিনি প্রেস কনফারেন্স করেছেন তিনি বলেছেন না হয়নি, আমি এই দায়িত্ব নিচ্ছি না, কিন্তু হয়েছে। তিনি পদ্মশ্রী পেয়েছেন, তাতেও আপনাদের সমস্যা হয়েছে। তাই বেলডাঙ্গা নিয়ে চিন্তা ভাবনা আছে। হরিহরপাড়া, নওদা, ডোমকল, জলঙ্গি, ভাগীরথীর পাড়ে, এখানে কিন্তু অনেক খেলা হয়। যেখানে যে স্রোতে ঘূর্ণিবার ঝড় ওঠে, এখানে মাটি আর বালিরও গল্প আছে। আসলে গোটা জেলা জুড়ে হচ্ছে আনপ্যারালাল ইকোনমির স্বর্গরাজ্য হচ্ছে মুর্শিদাবাদ। প্রতিবেদন এখানে শেষ করে দিই, তবে একটা কথা বলি, যেটা যেতে যেতে বলা উচিত। মুর্শিদাবাদের দু ধরনের ইকোনমি চলে। একটা হচ্ছে রে উঁচুতলায় যারা বসবাস করেন, সেই ইকোনমি হচ্ছে ধরাছোঁয়ার বাইরে। আর একটা প্রান্তিক স্তরে জলঙ্গি হোক, হরিহরপাড়া হোক, নওদা হোক, বড়োয়া হোক, দরিয়ান হোক, শামসেরগঞ্জ হোক, যেখানে যেখানে প্রান্তিক স্তরের শ্রমজীবী মানুষ বিড়ি শিল্পের সঙ্গে যুক্ত তারা থাকেন, তারা আতশ কাচের তলায় প্রতিদিন ঘুমড়ে ঘুমড়ে কাঁদেন। তাদের অর্থনীতি কিন্তু ওই আপার অর্থনীতির সঙ্গে, মানে হচ্ছে সুতি, ঔরঙ্গাবাদ, ফারাক্কার যে সমস্ত শিল্পপতিরা আছেন, তাদের অর্থনীতির সঙ্গে জীবনের সাজুজ্য মেল খায় না, মেলবন্ধন খায় না। তার জন্য কেউ খোঁজ রাখে না। না খলিলুর রহমান খোঁজ রাখেন, না মুর্শিদাবাদের সাংসদ খবর রাখেন, আর না ইউসুফ পাঠান যিনি ক্রিকেটার খবর রাখেন। কেউ খবর রাখেন না। এদের জীবন জীবিকার প্রশ্নে খুব কষ্ট আছে। আর ভোট এলি গলায় গামছা দিয়ে শুরু হয়ে যায় আপনাদের হরিবোল হরিবোল করেন। যাই হোক, এবারে বিরোধীরা সে অর্থে কলকে পাবেন কিনা বিজেপি, মূলত বাম কংগ্রেসের এবার কিন্তু সম্ভাবনা সুতো তৈরি হয়েছে। দু একটা আসন ছিটতে পারে তৃণমূলের অন্তর্বলয়ের কারণে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। মন পছন্দ হলে কমেন্টস করুন, লাইক করুন। আপনাদের লাইক আমাদের ভালোবাসা, আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে যেতে পারি। কিন্তু আমার প্রতিবেদন মিলল কিনা সময়, পরিস্থিতি, পরিবেশ প্রমাণ করে দেবে আমি নয়নটাই ঠিক করলাম কিনা। নমস্কার।